আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আজকে অনুষ্ঠানের 21তম পর্ব। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় নিরাপদ মাছ চাষে অ্যান্টিমাইক্রোবিয়ালের সঠিক ব্যবহার। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। সুপ্রিয় দর্শক, আমরা জানি মাছ চাষ বাংলাদেশের মানুষের পুষ্টি, জীবিকা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই নিরাপদ মাছ চাষের প্রশ্নে আজকে একটি বিষয়কে আমাদের নতুন করে গুরুত্ব দিতে হচ্ছে, সেটি হলো অ্যান্টিমাইক্রোবিয়ালের সঠিক ব্যবহার। তো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা আলোচনা করব। আমার ডান পাশে প্রথমেই প্রফেসর ডক্টর কাজী আহসান হাবিব, ডিন মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান অনুষদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তারপরেই আছেন জনাব আরাফাত উদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত। যে আলোচনার শুরুতে আমি প্রথমে যাব প্রফেসর ডক্টর কাজী আহসান হাবিব, আপনার কাছে। আমরা সাম্প্রতিককালে নিরাপদ খাদ্য নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি এবং এটা আমাদের জাতির জন্য খুবই দরকারি একটা বিষয়। তো মাছ যেহেতু আমাদের একটা প্রধান খাবারের মধ্যেই পড়ে, সবাই আমরা খাই, তো সেই নিরাপদ মাছকে এনশিওর করার জন্য আমরা চাষটাকে নিরাপদ করতে হবে। তো নিরাপদ মৎস্য চাষ বলতে আমরা কি বুঝতে পারছি? অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশ সোসাইটি ফর ফুড সেফটি এবং জিডিপিকে ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আসলে নিরাপদ মাছ চাষ বলতে আমরা এমনভাবে মাছ চাষ এক পদ্ধতি আমরা বুঝাই যেখানে মাছের স্বাস্থ্য নিরাপদ থাকবে, একই সাথে যে ভোক্তা তার স্বাস্থ্যের জন্য সেই উৎপাদিত মাছ নিরাপদ হবে। আবার সে সাথে এমনভাবে মাছ চাষ করতে হবে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়। তো এই বিষয়গুলোকে বজায় রেখে যেই ধরনের মাছ চাষ পদ্ধতি যখন মাছ চাষ করা হয় সেখানে আমরা নিরাপদ মাছ চাষ বলি। বিশেষ করে নিরাপদ মাছ চাষের বিষয়ে কয়েকটি বিষয় এখানে এর সাথে আমি একটু বিষয় আপনার কাছে একটু অ্যাড করে জানতে চাচ্ছি। সেটা হলো যে মাছ চাষি যারা আছে তারা কিভাবে এই নিরাপদ মাছ চাষটাকে এনশিওর করবে? হ্যাঁ, নিরাপদ মাছ চাষ এনশিওর করার জন্য যখন চাষি মাছ চাষ করবে তাকে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে হবে, সুস্থ সবল মাছের পোনা ছাড়তে হবে। আবার একই সাথে যে মাছের যে খাদ্য, সেই খাদ্যটা যেন একটি মানসম্পন্ন এবং নিরাপদ খাদ্য হয়, মাছের যে খাদ্য। একই সাথে আবার যে মাছ চাষের সময় আমাদের বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, পরিচ্ছন্নভাবে যেন মাছটা চাষ করা হয়, পরিবেশটা যেন ভালো থাকে সেদিকে খেয়াল করতে হবে এবং নিয়মিত মাটি ও পানির যে গুণাগুণ সেটা পরীক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যেন অপ্রয়োজনীয়ভাবে আমরা যে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক এগুলোর অপ্রয়োজনীয় ব্যবহার বা প্রয়োজন না হলে সেগুলো ব্যবহার না করা হয়। এইভাবে বিষয়গুলোকে করলে চাষি নিরাপদ মাছ চাষ করতে পারবে। থ্যাংক ইউ। আমরা জানলাম আপনার কাছ থেকে যে অবশ্যই পোনা থেকে শুরু করে খাদ্য ব্যবস্থাপনা এবং তার পরিবেশ সব বিষয়ে চাষিকে খেয়াল রাখতে হবে। নিরাপদ মাছ চাষ করতে। থ্যাংক ইউ। আমরা আসবো জনাব আরাফাত, আপনার কাছে। আমরা ডক্টর হাবিবের কথায় আমরা যেটা জানলাম যে নিরাপদ মাছ চাষের জন্য মাছের খাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে মাছের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য বলতে আমরা আসলে কি বুঝতে পারছি, বা কী ধরনের খাবারগুলো বুঝতে পারছি। আর একই সাথে আরেকটা বিষয় জানবো, তো আমি একসাথে আপনাকে প্রশ্নটা করে নিচ্ছি যে আমরা যে চাষিদেরকে দেখছি যে মাছের দ্রুত বৃদ্ধির জন্য বিভিন্নভাবে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন খাদ্য উপাদান এবং যে ওষুধ ব্যবহার করে, এটা এই যে ব্যবহার প্রবণতাটা এটা কতটা ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশের ব্যবহার প্রবণতাটা কেমন? একসাথে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে খাদ্যের নিরাপদতা এখন আমাদের প্রধান আলোচিত বিষয়। সেই অর্থে আজকের যে বিষয় নির্ধারিত হয়েছে টকশোর, সেজন্য আমি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে নিরাপদ এবং মানসম্মত খাবার বলতে আমরা বুঝি যে পুষ্টিকর
এবং সুষম খাবার। এই খাবারে সকল ধরনের উপাদান পরিমিত হারে থাকবে এবং সেই খাবার ভেজালমুক্ত হতে হবে, রোগ জীবাণুমুক্ত হতে হবে এবং সেটা মাছের জন্য সহজপাচ্য হতে হবে। আচ্ছা, তাহলে আমরা সেটাকে মানসম্মত খাবার বলতে পারি। জি জি। এর পাশাপাশি আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে মাছ চাষিরা কীভাবে হ্যাঁ, তাদের মানে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন খাদ্য উপাদান ব্যবহার করে এবং ওষুধ ব্যবহার করে জি মাছের বৃদ্ধির জন্য, যাতে মাছ দ্রুত বৃদ্ধি পায়। এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অনেক চাষি অনিয়ন্ত্রিতভাবে এটা ব্যবহার করে থাকে। এটা মোটেই নিরাপদ নয়। বিশেষ করে রোগবালাই হবে বিদায় এই ধারণা থেকেই এই ধরনের ওষুধ অনেকে ব্যবহার করে থাকে। সেটা ব্যবহার করার কারণে আদতে মাছ বাংলাদেশে এই প্র্যাকটিসটা কিরকম? যারা ফিল্ড লেভেলে মাছ চাষ করতেছে তারা এটাকে কিভাবে প্র্যাকটিস করে? পার্সেন্টেজ যদি বলেন যে কত পার্সেন্টেজ চাষিরা? পার্সেন্ট আকারে বলা যাবে না, তবে এটা প্রায় চাষিরাই অনেক সময় করে থাকেন। যারা অধিকগণতে মাছ চাষ করেন তারা ধারণা থেকে অনেক ওষুধ ব্যবহার করে থাকেন। এটা আসলে ঝুঁকিপূর্ণ। আমরা সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আমরা পরে আরো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার মানে আমরা এখানে মানে বুঝাতে চাচ্ছেন যে আপনি বলছেন যে বেশি করে খাদ্য দিলে যে মাছ দ্রুত বাড়বে সেরকম নয়, মাছের ডেনসিটি অনুপাতে তার খাবারের প্রেসক্রিপশনগুলো ঠিক করে নিতে হবে। জি। ডক্টর হাবিব, আমি আবার আসছি আপনার কাছে। সেটা হলো যে আপনার কথায় বুঝতে পারলাম যে ভালো এবং রোগমুক্ত যে পোনা সেটা মাছ চাষে, নিরাপদ মাছ চাষের অন্যতম প্রধান শর্ত। তো এখন কথা হলো যে মাছ চাষিরা, যারা চাষিরা, তারা কিভাবে এটা বুঝবে যে তার যে পোনাটা সে কিনছে সেটা একটা ভালো বা নিরাপদ পোনা, এবং যদি পোনার মানটা খারাপ হয়ে যায় তাহলে পরবর্তীতে মাছ চাষের উৎপাদন এবং নিরাপত্তার উপর কি ধরনের প্রভাব ফেলে? আসলে যখন মাছ চাষিরা পোনা নির্বাচন করবে, দেখবে যে পোনার আকার আকৃতি সেগুলো ঠিক আছে কিনা, এবং আবার তার পোনার বয়স অনুযায়ী তার যে সাইজ সেগুলো ঠিক আছে কিনা, এবং পোনার গায়ের যে উজ্জ্বলতা সেটা থাকবে, অথবা পোনার রোগজনিত কারণে গায়ে কোনো স্পট অথবা পাখনার নিচে কোনো ক্ষত, এই জাতীয় বিষয়গুলো যেন না থাকে। এবং এই পোনা যখন ওনার স্বাস্থ্য একটি ভালো মানসম্মত পোনা যখন উনি সংগ্রহ করবে, সেই পোনাটা আবার যখন পরিবহন করবে সেখানেও একটু সতর্কতা থাকা প্রয়োজন। যদি পোনার মানটা খারাপ হয়ে যায়, চাষিরা যদি পোনার মানটা খারাপ হয়, তাহলে আমাদের এই নিরাপদ মাছ চাষের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে? এখন যদি পোনা দুর্বল হয় অথবা পোনা রোগাক্রান্ত হয়, তাহলে যখন পুকুরে পোনাটা ছাড়বে তখন মাছ চাষের উপর তখন সেই সময় তার প্রভাব পড়বে এবং এই মাছটা সহজেই রোগাক্রান্ত হবে। আর রোগাক্রান্ত হলে তখন পরিবেশ তখন নানা রকম ঔষধপত্র এগুলি দেওয়ার প্রয়োজন বেশি পড়বে। এতে কিন্তু ওই মাছ চাষির খরচ বেড়ে যাবে, আবার সে একটা লসের সম্মুখীন হবে। এই জন্য একটা মানসম্মত এবং সুস্থ সবল পোনা আমাদের সংগ্রহ করা চাষিদের জন্য খুবই প্রয়োজন, খুবই জরুরি। যে আমরা আশা করব যে সস্তা পোনা নয়, মানসম্মত পোনা ব্যবহার করেই তারা মাছ চাষকে এনশিওর করবে। যে আপনি কথা বললেন যে যদি আমরা মানসম্মত পোনা ব্যবহার না করি বা আদার্স কোনো কারণে কোনো পরিবেশটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে বা মানে ব্যাকটেরিয়াল বা আদার্স কোনো ডিজিজ আসতে পারে। তো মাছ চাষে আমরা যে অ্যান্টিমাইক্রোবিয়াল, আজকে আমাদের আলোচনার আরেকটা প্রধান কথা, সেটা হলো যে নিরাপদ মাছ চাষে অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার। তো মাছ চাষে অ্যান্টিমাইক্রোবিয়াল কেন ব্যবহার করা হয়? আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক মাছ চাষে মূলত ব্যবহার করা হয় মাছের রোগ নিয়ন্ত্রণের জন্য, কোনো চিকিৎসার হিসাবে। তো আসলে এই যে আমাদের তো এখন অনেক ইন্টেন্সিভ যে মাছ চাষ বেড়ে গেছে, মাছ চাষ বেড়ে যাওয়ার অনেক মাছ চাষ হচ্ছে বাংলাদেশে, সেই সাথে কিন্তু বিভিন্ন রকম ঔষধপত্র ব্যবহারের প্রবণতাটাও বেড়ে গেছে। আচ্ছা। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যদি এই জন্য এই অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক মূলত এই চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয়। যদি ভুলভাবে অ্যান্টিমাইক্রোবিয়ালগুলোকে যদি ব্যবহার করে, তাহলে যে আমাদের সামগ্রিক ইকোসিস্টেম এবং মাছ চাষের উপর কি ধরনের প্রভাবগুলো? আসলে সব রোগে যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবায়োটিক লাগবে এমন নয়। আগে জানতে হবে যে কি রোগ হয়েছে, তার প্রকৃত ওষুধটা কি হবে, এবং এই ক্ষেত্রে নিজের ধারণাগত যত্রতত্রভাবে ওষুধ না দিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং এই অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করলে কয়েকটি ক্ষতি হতে পারে। যদি পরিমাণ মতো, প্রয়োজন মতো বা মাত্রাতিরিক্ত ব্যবহৃত হয়, প্রয়োজন মতো না ব্যবহার করা হয়, তাহলে একটা আমাদের মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হতে পারে। তার মানে যখন পরবর্তীতে আবার যদি অতিরিক্ত পরিমাণ অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহৃত হয়, তাহলে পরবর্তীতে যখন আবার রোগ হবে মাছের, তখন আবার দিলে সেটা কাজ না করতে পারে। এটা মাছের জন্য। আবার
এই খাদ্য চেইনের মাধ্যমে যদি অ্যান্টিমাইক্রোবিয়াল যদি মানুষের দেহে প্রবেশ করে, মানুষেরও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হতে পারে। জি। এটা স্বাস্থ্যগত দিক। আর পরিবেশগত দিকেরও একটা সমস্যা আছে। যদি অতিরিক্ত বা প্রয়োজন মতো অপ্রয়োজনীয় অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহৃত হয়, সেগুলো পরিবেশে গিয়ে পরিবেশে অনেক আমাদের কিন্তু ভালো প্রয়োজনীয় অনেক অণুজীব থাকে যেগুলো মাছের জন্য প্রয়োজন, মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ওগুলো মারা যাবে, ওগুলোকে ধ্বংস করবে। এতে কিন্তু মাছের যে চাষে তার সেখানেও একটা প্রভাব পড়বে। তো এই জন্য মাছের স্বাস্থ্য, একই সাথে মানুষের স্বাস্থ্য, আবার একই সাথে পরিবেশজনিত ক্ষতি, এই 3 ধরনের ক্ষতি হতে পারে যদি আমরা যত্রতত্রভাবে অথবা প্রয়োজন মতো দায়িত্বশীলতার সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল যদি আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল জি, ব্যবহার না করি। জি। জি জি, আপনার ওই আমাদের ইকোসিস্টেমটাও আমরা এখানে মারাত্মকভাবে হ্যাম্পার হচ্ছে। সেই বিষয়গুলো আমাদের আসলে সত্যিকার অর্থে খুব খেয়াল রেখে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমাদের আসলে এই ধরনের সেনসিটিভ জিনিসগুলো ব্যবহার করা উচিত। জি, থ্যাংক ইউ। আমরা পরে আবারও আপনার সাথে কথা বলবো। জনাব আরাফাত, আমি আপনার কাছে আসছি। তো যেটা ডক্টর হাবিবের কথা থেকে আমরা বুঝলাম যে মাছের খাদ্যের সাথে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, ফার্মাররা ইউজ করে। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে যেটা হচ্ছে যে এটা কি নিয়মিত ব্যবহার করবে, অর্থাৎ হচ্ছে প্রতিরোধমূলক, আমরা জানি দমন এবং প্রতিরোধ, তো প্রতিরোধমূলকভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল যদি মিশায় তাহলে সেটা কতটা নিরাপদ? জি, ধন্যবাদ। আসলে এটা মোটেই নিরাপদ নয়। মাছে রোগবালাই হবে এই ধারণা থেকে পূর্বে থেকে ওষুধ ব্যবহার করা এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। রোগবালাই হওয়ার কিছু পূর্ব লক্ষণ আছে, সাধারণত চাষিগণ এটা বুঝতে পারেন। মাছ সাধারণত রোগবালাইয়ের যে পূর্ব লক্ষণগুলি, মাছের নড়াচড়া কমে যায়, স্থির হয়ে থাকে, কিংবা অধিক দ্রুত ছোটাছুটি করে, মাছ উলট পালট খায়, কিংবা মাছের পাখনা লেজে বিভিন্ন ধরনের দাগ দেখা যায়, মাছের শরীরের বিভিন্ন ধরনের স্পট দেখা যায়। এগুলি দেখা গেলে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে মাছ রোগাক্রান্ত হচ্ছে বা রোগ হয়েছে। তো সেই ক্ষেত্রে চাষিগণ অবশ্যই মৎস্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন। প্রাথমিক ট্রিটমেন্টে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। তবে কিছু কিছু রোগ, যেমন প্রফেসর হাবিব বলছিলেন যে লেজ ও পাখনা পচা, ক্ষত রোগ, এই জাতীয় রোগগুলি ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কারণে হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই মৎস্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আগে নিশ্চিত হবেন সেটা ব্যাকটেরিয়াজনিত রোগ কিনা, তারপর অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে। এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ফলো করতে হবে। জি জি, আদারওয়াইজ সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। জি, অবশ্যই আমরা এটা তো একেবারে বন্ধ করতে পারবো না, কিন্তু এটা আমরা সচেতনভাবে ব্যবহার করব, সেই সাথে বিশেষজ্ঞদের পরামর্শ নেব। তো এই ক্ষেত্রে আমার একটা বিষয় জানতে চাচ্ছি আমি আপনার কাছে, সেটা হলো যে মাছের পোনাগুলো যারা হ্যাচারি মালিক আছে তারা, এবং সেই সাথে মাছের যে খাদ্য উৎপাদন করে সেই স্টেক হোল্ডার, এবং একই সাথে কৃষকেরা, যে এই 3টা স্টেক হোল্ডারকে আসলে সচেতন হতে হবে এই অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন যে তাদেরকে এটা সচেতনতা বৃদ্ধির জন্য, যাতে মাছটা নিরাপদ থাকে? চমৎকার প্রশ্ন। আমরা সাধারণত মূল ফুকা চাষিদের উপরে, যেহেতু তারা মাছ ফাইনালি প্রডিউস করে থাকেন, আমরা উত্তম মৎস্য চাষ অনুশীলন প্রয়োগ করার জন্য চেষ্টা করি। আমাদের প্রশিক্ষণ সচেতনতামূলক অনেক প্রোগ্রাম রয়েছে, আমরা লিফলেট এবং বিভিন্ন মাধ্যমে আমরা প্রচারণা চালাই, যাতে করে চাষিগণ সতর্ক হতে পারেন। আলহামদুলিল্লাহ এখন অনেক চাষি এর আওতায় চলে আসছেন। আর পাশাপাশি আমাদের খাদ্য উৎপাদনকারী এবং হ্যাচারি, এই 2টা সেক্টরেও আমাদের কাজ করতে হচ্ছে, এবং এর জন্য আমাদের বাংলাদেশ সরকারের আইন রয়েছে, সেই আইন অনুসারে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। তার মানে আপনারা নিয়মিত মনিটর করেন? নিয়মিত মনিটর করা। জি, আমরা একই সাথে আরেকটা বিষয় জানবো আপনার কাছে, সেটা হলো যে মৎস্য চাষিদের কিভাবে এই সঠিক ব্যবহার, ওষুধের এবং খাবারের যে সঠিক ব্যবহার, সেই বিষয়ে সচেতনমূলক কাজগুলো কি করছেন, একই সাথে হচ্ছে যে বাজারে যে মাছগুলো যাচ্ছে সেটা নিরাপদ কিনা, এই বিষয়গুলো ভোক্তারা কিভাবে বুঝবে, বা বাজারজাত করার আগে চাষিদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত নিরাপদ মাছ চাষ করার জন্য? আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের সচেতনতামূলক যে প্রোগ্রামগুলি রয়েছে, নিয়মিত চাষিদের সাথে যোগাযোগ রক্ষা করা, প্রশিক্ষণ প্রদান করা, এটা আমাদের নিয়মিতই হচ্ছে। পাশাপাশি আমাদের অনলাইনে আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে এবং ফেসবুকে কিংবা লিফলেট প্রচারের মাধ্যমে আমরা চাষিদেরকে সচেতন করে থাকি। মূলত আমাদের এখন ফোকাস গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের উপরে, উত্তম মৎস্য চাষ অনুশীলনের উপরে। তার উপরে আমাদের হ্যাচারি এবং খাদ্য কারখানাগুলিকেও আমাদের রেগুলার আমাদের মনিটরের আওতায় নিয়ে আসছি, যাতে কোনো ধরনের ভেজাল মৎস্য খাদ্যে না আসতে পারে।
এর সাথে আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে নিশ্চিত বাজারজাতের ক্ষেত্রে বাজারে যে আসার পরে ভুক্তাগণ কিভাবে বুঝবেন, এটা খুবই চমৎকার প্রশ্ন। আসলে মাছের মধ্যে যদি অ্যান্টিবায়োটিকের অবশিষ্ট বা ওষুধের অবশিষ্টাংশ থেকে থাকে কিংবা কোনো রোগ জীবাণু থাকে, সেটা অ্যাপারেন্টলি চোখে দেখে বোঝা কোনো উপায় নেই। তবে কিছু উপায় আছে অ্যাপারেন্টলি, আমরা এটা অর্গানোলেপটিক টেস্ট বলতে পারি। বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণ করে মাছে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা বোঝা যায়। সেক্ষেত্রে মাছের চোখ এবং ফুলকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো চোখ দেখে, চোখ স্বচ্ছ হবে, ফুলকা উজ্জ্বল কালার থাকবে এবং মাছে কোনো ধরনের দাগ থাকবে না। এটা দেখে ভোক্তারা বুঝতে পারবেন যে মাছটা মোটামুটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত। এর পাশাপাশি এখন শিং মাগুর এবং কই মাছে অনেক সময় রং ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আমি খুব সুন্দর একটা টিপস দিব যে ভোক্তাগণ যদি সাদা টিস্যু দিয়ে মাছটা একটু গাটা মুছে নেন, তাহলে ওই টিস্যুতে কালার দেখা যাবে, তাহলে বুঝতে পারবেন ওইখানে রং মেশানো আছে। এই মাছ তারা কোনোভাবেই যাতে ক্রয় না করেন। জি জি। তো এভাবে আমাদের ভোক্তাগণ মোটামুটি একটা ধারণা পেতে পারেন তাহলে ভালো মাছের ব্যাপারে। জি, তা আমাদের উৎপাদক থেকে শুরু করে ভোক্তার সবারই যেহেতু নিরাপদ খাদ্যের দায়িত্ব আছে, তো আপনার যে তথ্যগুলো ভোক্তাদের জন্য যে টিস্যু দিয়ে দেখে নিতে হবে এক্সট্রা কোনো রং আছে কিনা, সাথে চোখের উজ্জ্বলতা, ফুলকা এবং কোনো স্পষ্ট কোনো স্পট আছে কিনা, সেই বিষয়গুলো আশা করি আমাদের ভোক্তা যারা আছেন তারা সেটা খেয়াল রাখবেন এবং নিরাপদ মাছ নিজেরা বেছে নেবেন। প্রফেসর হাবিব, আপনার কাছে আমরা আবারও জানতে চাচ্ছি যে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল বা মাইক্রোবিয়াল রেসিডুয়াল এই কথাগুলো শুনলাম আজকের আলোচনায়। তো মাছের শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল বা মাইক্রোবিয়াল রেসিডিউর আছে কিনা তা কিভাবে পরীক্ষা করা হয় এবং বাংলাদেশে কোথায় কোথায় এই পরীক্ষা করা যায় বা এই ল্যাবরেটরিগুলো আছে, যদি কাইন্ডলি জি আসলে এবং খরচটা কেমন হবে সাথে এটা একটু বলুন। হ্যাঁ, যদি এই ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল বা যে রেসিডিউ এটা মাছের দেহে আছে কিনা এটা পরীক্ষা করার প্রয়োজন হয়, তাহলে বিভিন্ন ধরনের স্ক্রিনিং টেস্ট আছে। বিশেষ করে মাছের পেশি বা মাছের অভ্যন্তরীণ যে অঙ্গ, এগুলোকে নিয়ে এই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এবং এর জন্য অনেকগুলো স্ক্রিনিং বা অনেকগুলো টেস্ট আছে। এবং আবার সব ওষুধের আবার একরকম টেস্ট নয়, যে ওষুধের উপর ভিত্তি করে বা ওটার যে ওই ধরনের উপর ভিত্তি করে যে স্ক্রিনিং টেস্টগুলো ভিন্ন থেকে ভিন্ন হয়। তো এটা করা যাবে। বাংলাদেশে মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, সেখান থেকেও করা যেতে পারে। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় থেকেও করানোর সুযোগ আছে। অনেক সময় এই পরীক্ষাগুলো করা যায়। তো এইভাবে আমরা এই খরচটা যদি আর খরচটা আসলে কিছু খরচ তো লাগবে। খরচ এটা ওদের এই আপনার যে কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আছে মৎস্য অধিদপ্তর, তাদের একটা চার্ট আছে কোন ধরনের ওষুধের টেস্টটা কোনটা আছে, সেটা তার একটা চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী ওনারা এটা ফিটা নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এই ফিটা কি মানে চাষি যে পুকুরের মালিক যে সে বেয়ার করে নাকি হ্যাঁ, সেরকমই জেনারেলি যে খুব বেশি দাম তা না। তো ওনারা একটা সহনীয় টাকার মধ্যে করার চেষ্টা করেন। তো এটা আসলে যিনি মাছ চাষি তাকেই বহন করতে হবে, অথবা যারা এটা করতে চায়, হয়তো মাছ চাষি সরাসরি না করলেও যদি কোনো অর্গানাইজেশন চায় সেটা টেস্ট করতে, ভোক্তা অধিকার বা তাদেরকে এটা পে করতে। আচ্ছা আচ্ছা, তারপর তারা সেই রিপোর্টগুলো জনসমক্ষে আনবে, যেমন সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে বাংলাদেশে মাছের মধ্যে কি পরিমাণ আছে আর কি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডুয়াল ইফেক্ট আছে। আর এর সাথে একটা বিষয়, যেহেতু এটা আলটিমেটলি সব প্রোডাক্টেরই আলটিমেট গোল হলো ভোক্তার কাছে পৌঁছে যাওয়া, তো আপনি বললেন যে এই যে রেসিডুয়াল ইফেক্টের বিষয়গুলো, তো এই বিষয়গুলো তো রেকর্ডগুলো রাখতে হবে, ট্রেসেবিলিটি যেটাকে আমরা বলি, যে পোনা যারা উৎপাদন করছে তারা এবং মার্কেটে আসার পরে ভোক্তারা হাতে যাওয়া পর্যন্ত এই যে রেকর্ডগুলো থাকে, সো এই রেকর্ডগুলোকে কিভাবে ভোক্তার হাতে আসতে পারে বা ভোক্তা জানতে পারে, এটা একটা বিষয় জানতে চাচ্ছি। এবং সেই সাথে জানতে চাচ্ছি যে আসলে কোন কোন জায়গাগুলো থেকে ভোক্তারা আসলে মাছ কিনলে তারা মোটামুটি বুঝতে পারবে যে এটা নিরাপদ মাছ। জি, আসলে মাছ চাষের মানে আধুনিক মাছ চাষ বা উত্তম মৎস্য চাষ অনুশীলন, এই উত্তম মৎস্য চাষের একটি প্রধান বিষয় হচ্ছে তার ট্রেসেবিলিটি। এটা কোথা থেকে এই মাছটা কোথা থেকে এটা উৎপাদন হচ্ছে এবং সেইখানে কি কি কেমিক্যাল অথবা কি কি ওষুধপত্র ব্যবহার করছে এবং কিভাবে এটি মার্কেটে আসছে। এই বিষয়টি ভালো দাম পেতে হলে চাষি নিজের
থেকেই এই বিষয়গুলো সংরক্ষণ করবেন, রেকর্ড করবেন। কারণ আবার যে কোনো সময় হয়তো বা যদি প্রয়োজন হয়, মার্কেট থেকে অনেক সময় ভোক্তা অধিকার তারা এসে অনেক সময় এটা টেস্ট করে, সেই ক্ষেত্রে চাষির প্রয়োজনে যেন চাষি সহজে সেই রেকর্ডগুলো দিতে পারে, এই জন্য ওনার নিজেরও এটা সংরক্ষণ করা প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে যে নরমাল বাজার থেকে যে আবার আরেকজন বক্তা বললেন যে একটু ভালো মাছ তার যে তার চোখ দেখে, গিল উজ্জ্বল, তার যে ফুল কাছে তার উজ্জ্বল রং দেখে, এটা যেমন করা দরকার। সবচেয়ে বড় ব্যাপার, ভোক্তা যখন কিনবেন একটি বিশ্বস্ত পরিচ্ছন্ন উৎস থেকে, দোকান থেকে, বা যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ভালো বিশ্বস্ত আসলে বিশ্বস্ত উৎস থেকে এটা কিনবেন। আসলে অনেকদিন একজন ভোক্তা যখন বাজারে যে কিনেন, অনেকের সাথে একটি ভালো পরিচয় হয়ে যায়, তো সেই জিনিসটা মেনটেন করা প্রয়োজন, যে সেইভাবে কিনলে হয়তো বুঝে যায়। তবে এটা বলা যাবে না আমার যে সেখানে রেসিডুয়াল ইফেক্ট নাই। তবে আরেকটা বিষয় কি, যখন মাছের চাষে যখন কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল অথবা ওষুধপত্র ব্যবহৃত হয়, সেটা ব্যবহারের পরপরই বাজারজাত করা ঠিক না। একটা নির্দিষ্ট সময় দিতে হবে। সময় দিলে পুকুরে থাকলে ওটার কিন্তু যে ইফেক্টটা সেটা কমে যায় বা জিরো হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় দিতে হবে। ওষুধপত্র ব্যবহারের পরপরই কিন্তু বাজারজাত করা ঠিক হবে না। তো এই বিষয়টাই চাষিদেরও যেমন খেয়াল রাখতে হবে, অন্যান্য যারা এবং মৎস্য অধিদপ্তরের যারা ওই উপজেলা লেভেলে যারা অফিসাররা আছে, ওনারাও এই বিষয়ে উৎসাহ দিবে চাষিদেরকে, যেহেতু ওনারা এই বিষয়গুলোকে সচেতন করতে হবে। থ্যাংক ইউ। আর জনাব আরাফাত, আপনার সাথে জানতে চাচ্ছি যে যেটা বললো যে দায়িত্বশীলতা, আমাদের প্রতিটা স্টেক হোল্ডারের যে নির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্বশীলতাটাকে আমরা মেনটেন করব, কিন্তু সরকারেরও কিছু নীতিমালা থাকে। তো মাছ চাষের অ্যান্টিমাইক্রোবিয়াল আর অ্যান্টিবায়োটিক এই দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সরকার কি ধরনের নীতিমালা ফলো করে? সরকারের নীতিমালা কি ধরনের আছে? জি, ধন্যবাদ। মৎস্য চাষে মানসম্মত নিরাপদ মাছ উৎপাদন, পাশাপাশি একদম ভোক্তা পর্যায়ে সেই নিরাপদ মাছ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের অনেকগুলি আইন রয়েছে। মৎস্য অধিদপ্তর সেই আইনগুলি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মৎস্য পশুখাদ্য আইন 2010, মৎস্য খাদ্য বিধিমালা 2011, যেটা সংশোধিত হয়ে এখন 2024-এ সংশোধন হয়েছে, মৎস্য হ্যাচারি আইন 2010, বিধিমালা 2011, মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ আইন 2020। এই আইনগুলি মৎস্য অধিদপ্তর রেগুলার বাস্তবায়ন করে যাচ্ছে, একদম ফার্ম টু ফর্ক মাছ যাতে নিরাপদ থাকে। এর পাশাপাশি 2015 সালে অ্যাকোয়া মেডিসিন প্রোডাক্টস যে নিয়ন্ত্রণ নির্দেশিকা রয়েছে, এটা প্রণয়ন করেছে। এর আওতায়ও আমরা মৎস্য চাষিদেরকে অ্যাকোয়া মেডিসিন ব্যবহারের উপরে আমরা নিয়ন্ত্রণ আরোপ করে থাকি বা নির্দেশনা দিয়ে থাকি। আচ্ছা, তার মানে সরকারের সব ধরনের নীতিমালায় আছে এবং সেগুলোকে ফলো করেই আপনারা মাঠ পর্যায়ে এটা মনিটর করে থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, আমাদের এনআরসিপি অর্থাৎ ন্যাশনাল রেসিডিউ মনিটরিং যে প্ল্যান, এর আওতায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি মান নিয়ন্ত্রণ যে ল্যাবরেটরিগুলি রয়েছে, ওনারা এই স্যাম্পল সংগ্রহ করে এই খাদ্যে হেভি মেটালের অবশিষ্টাংশ কিংবা আমরা সরকারের বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের নীতিমালা আছে। তো আবার পুরো আলোচনায় আমরা বুঝতে পারলাম যে আমাদের হ্যাচারি মালিক, ফিড ব্যবসায়ী যারা থাকে তারা এবং ওষুধ বিক্রেতা এবং সেই সাথে যারা মৎস্য কর্মকর্তা আছে, তারা প্রত্যেকেই একটা চেইন মেনটেন করে সেই দায়িত্বটা পালন করে। তো আপনি কি একটু বলবেন এই তারা কিভাবে তাদের দায়িত্বটা বুঝে নেবে এবং কিভাবে সেই দায়িত্বটা এক্সিকিউট করবে, যে এটা আমার দায়িত্ব, আমি এইভাবে পালন করেছি? ধন্যবাদ। নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে এটা একটা সমন্বিত প্রচেষ্টা, এককভাবে কারো পক্ষে সম্ভব নয়। সেখানে মৎস্য চাষিগণ মূল ফোকাস, তারা উত্তম মৎস্য চাষ অনুশীলন নিশ্চিত করবেন যাতে নিরাপদ মাছ উৎপাদন হয়। এর পাশাপাশি হ্যাচারিতে যে পোনা উৎপাদন হয়, ওনারাও কোয়ালিটি পোনা এবং রেণু উৎপাদন করবেন। তার সাথে মৎস্য খাদ্য কারখানাগুলি তারা নির্ভেজাল এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত খাবার নিশ্চিত করবেন। আর মৎস্য অধিদপ্তর সেগুলি এই সব সেক্টরে তাদেরকে সচেতন করার পাশাপাশি প্রশিক্ষণ প্রদান পাশাপাশি আইন বাস্তবায়নের মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চিত করেন। আচ্ছা, তা আমরা আশা করব সবাই সবার নিজের দায়িত্বের পক্ষ থেকে সেই দায়িত্বগুলো পালন করবে এবং আমাদের নিরাপদ মাছটা আমাদের টেবিলে চলে আসবে। যে আমি অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আছি, শেষ প্রশ্ন প্রফেসর ডক্টর হাবিব আপনার কাছে, সেটা হচ্ছে যে আমাদের যেটা মূল লক্ষ্য, নিরাপদ, টেকসই ও অ্যান্টিমাইক্রোবিয়াল ফ্রি সচেতনতা সম্বন্ধে যে মৎস্য চাষ, এটা নিশ্চিত করতে
কৃষকরা কি করবে একদম খুব অল্প করে তার প্রধান কি করণীয় সেই পরামর্শটা যদি আসলে দিতেন। প্রথম মাথায় রাখতে হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে প্রতিষেধক থেকে প্রতিরোধ উত্তম। প্রতিরোধ যেন রোগ না হয় এই জন্য একটি ভালো পানীয় খামার ব্যবস্থাপনা এবং উত্তম মৎস্য চাষ অনুশীলন, আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলি, এই বিষয়টা চাষি করবেন এবং একই সাথে বায়োসিকিউরিটি মেনটেন করবেন, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা, ফার্মে যেন ভালো পরিবেশ প্রদান করা হয়। এই বিষয়টা। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক যেন মাছ চাষের নিয়মিত উপকরণ না হয়। কারণ একই সাথে এটা দিলে যেমন স্বাস্থ্যের জন্য যেন এটি অনিরাপদ, স্বাস্থ্যের জন্য ভালো নয়, একই সাথে কিন্তু এটি ব্যবহার করা মানে তার খরচ বেড়ে যাওয়া। তাহলে এইটাকে নিয়মিত, এটা মাছ চাষের একটা নিয়মিত উপকরণ যেন না হয়, এই বিষয়গুলো একজন চাষি ভালো করে। তার মানে হচ্ছে যে ওষুধ যেটাকে আমরা বলি সহজভাবে, সেটাকে নিয়মিত যাতে ব্যবহার না করতে হয়, এর জন্য চাষিকে খেয়াল রাখতে হবে। যে জনাব আরাফাত, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নিরাপদ মাছ চাষে চাষির যেমন ভূমিকা আছে, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত যে অগ্রাধিকার সেটা কি হওয়া উচিত নিরাপদ মাছ চাষের ক্ষেত্রে? জি, ধন্যবাদ। তার আগে একটি তথ্য আমি দেই যে বর্তমানে যে AMR ইস্যুটা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা কিন্তু একটা ভাইটাল ইস্যু, বিশেষ করে তৃতীয় বিশ্বের জন্য একটা বৈশ্বিক ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। পরিসংখ্যান যদি আমরা একটু তাকাই, যে 2019 সালে প্রায় 13 লক্ষ লোক মারা গেছে সারা বিশ্বে এই AMR এর কারণে। 2050 সাল নাগাদ সেটা 1 কোটি প্রতি বছরে মারা যেতে পারে। এটা রোধ করার জন্য আমাদের সরকারের কি নীতিগত অগ্রাধিকার? 2030 সাল নাগাদ প্রায় 2.5 কোটি লোক চরম দারিদ্র্য সীমার নিচে পতিত হতে পারে। সময় শেষের দিকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সরকারের ভূমিকা রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে চাষিদেরকে মানসম্মত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তর সেই লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে কাজ করে যাচ্ছে। তবে আমাদের জনবল একটা বড় ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা পূরণ করছে কিন্তু ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ। তাদের কারণে অনেক সময় এই ঝুঁকিটা কিন্তু বিশালভাবে তৈরি হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে আমরা লোকবল বাড়াবো, প্রশিক্ষিত লোকবল বাড়াবো। জি, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো সঠিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। মাছ চাষের অ্যান্টিমাইক্রোবিয়াল যেন নিত্য সঙ্গী না হয়, এটার জন্য আমাদের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং মাস মিডিয়াতে মানুষকে সচেতন করার জন্য, ভোক্তাদের সচেতন করার জন্য আমাদের নিয়মিত কথা বলতে হবে। জি দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, বরং খাদ্য নিরাপত্তা বাস্তব চিত্র ও বিজ্ঞানসম্মত তথ্যের মাধ্যমে জনসাধারণকে সচেতন করাই হলো আমাদের আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময় অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।